প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব রিটেন ব্যাচের ক্লাস টেস্ট 5, যেটা অনুষ্ঠিত হয়েছিল 31/5/2024, দ্য লিমিটেশন অ্যাক্ট, অল টপিকস। 60 নম্বরের প্রশ্ন ছিল 2 ঘন্টা, এবং আমরা এর পরে আবার ক্লাস টেস্ট 6, দুইটা ক্লাস টেস্টের বিষয়ে আলোচনা করব আজকে। তো অ্যান্সারিং হিন্ট অর্থাৎ সমাধান সংক্ষিপ্তভাবে বলে দিয়েছি, কিভাবে উত্তর করতে হবে আপনাদের। প্রথম প্রশ্ন, ইফেক্ট অফ ফ্রড বলতে কি বোঝেন? 18 ধারায় যেটা আছে, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি কর্তৃক প্রবঞ্চনার শিকার হলে, প্রবঞ্চনা মানে কিন্তু প্রতারণা বা ধোঁকা বা ছলনা, অর্থাৎ ফ্রড, দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে কি কি সুবিধা পেতে পারেন। তাহলে ইফেক্ট অফ ফ্রড বলতে কি বোঝেন? এই প্রশ্নের উত্তরে অনেকে কি করেছেন, প্রতারণা কাকে বলে সেটা লেখার চেষ্টা করেছেন, অর্থাৎ পেনাল কোডের 415 ধারায় যে প্রতারণার সংজ্ঞা সেটা টেনে এনেছেন। কিন্তু আমি প্রতারণার সংজ্ঞা চাইনি, ইফেক্ট অফ ফ্রড বলতে কি বুঝেন সেটা চেয়েছি। অর্থাৎ শুধুমাত্র আপনাদেরকে তামাদি আইনের 18 ধারায় আলোচনা করতে হবে, যেহেতু 3 নম্বরে ডেফিনেশন এবং 7 নম্বরে মূল আলোচনাটা আছে। কি কি সুবিধা পেতে পারে, দুইটা বেসিক বিষয় আছে সুবিধা পাওয়ার। যে প্রতারণার বিষয় যেদিন জানতে পারবে, সেই দিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে বাদীর মামলা করার জন্য। আরেকটা বিষয়, যদি ডকুমেন্টারি কোনো ফ্রড হয়, সেই ক্ষেত্রে সেই দলিলটা যেদিন তার হস্তগত হবে, অর্থাৎ সার্টিফাইড কপি যেদিন হাতে পাবে, অর্থাৎ যেই দিন আদালতে সে দলিলটা দাখিলের জন্য সে সমর্থ হবে, সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে মামলা করার জন্য। এই যে প্রতারণা করে একটা দলিল করা হয়েছে, সেই দলিলটা বাতিল বা এটা ফ্রড হিসাবে ঘোষণা যে মামলাই করুক না কেন। তো এইভাবে আলোচনা করতে হতো। এটা আমার নোটে হুবহু 41 এবং 42 পেজের মধ্যে আছে। প্রবলেমেটিক প্রশ্ন, এ প্রতারণামূলকভাবে একটি দলিল গত 10/10/2020 তারিখ তৈরি করতো তা গোপন রাখে। তাহলে এ একটা দলিল তৈরি করলো কিভাবে, প্রতারণামূলে। তার মানে ইফেক্ট অফ ফ্রডের বিষয়টা আসবে। আর যা বি এর অধিকার খর্ব করে, তাহলে এখানে বি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে বি এখানে মামলা করবে। বি উক্ত দলিল সম্পর্কে সর্বপ্রথম 10/10/2023 তারিখে অবগত হয়। তাহলে দলিল সম্পর্কে জানতে পারলো, কিন্তু দলিলটা চোখে দেখতে পেল না। হয়তোবা দলিলের ফটোকপি পেয়েছে, যেটা এ হয়তোবা বি কে দিয়ে বলছে যে এই যে এই জমিটা তোমার বাবা আমার কাছে বা আমার বাবার কাছে বিক্রয় করেছে, অতএব এই জমিটা ছেড়ে দাও। এ হয়তোবা বিয়ের কাছে দাবি করছে, এরকম কোনো ঘটনা হয়েছে। এখন ফটোকপি দিয়ে তো আর মামলা করা যায় না। তখন কি করতে হবে, বি কে এই দলিলের সত্যতা যাচাইয়ের জন্য রেকর্ড রুমে একটা দরখাস্ত দিয়ে সার্চ করতে হবে। যদি সত্যতা পাওয়া যায়, তাহলে সার্টিফাইড কপির আবেদন করে সার্টিফাইড কপি নিয়ে নিতে হবে। সার্টিফাইড কপি বা জাবেদা নকল পাওয়ার পরেই কিন্তু মামলা করতে পারবে। কারণ সিভিল মামলা সার্টিফাইড কপি অথবা মূল কপি, অরিজিনাল ডকুমেন্ট অথবা সার্টিফাইড ডকুমেন্ট ছাড়া কোনো ফটোকপি দিয়ে মামলা হয় না। তাই মামলা সম্পর্কে জানতে পারলো বা কোনো ফটোকপি হাতে পেলো, এইটা কিন্তু তামাদির মেয়াদ শুরু হবে না। এবং গত 10/11/2023 অর্থাৎ এই তারিখে দলিলের জাবেদা নকল প্রাপ্ত হয়। তাহলে জাবেদা নকল প্রাপ্ত হলো, সেই দিন থেকে মামলা করার তামাদির মেয়াদ শুরু হলো। তো এখানে আমরা কিন্তু মামলা করার সময় জাবেদা নকল যেদিন পাই সেদিন থেকে তামাদির গণনা শুরু হয়েছে, এবং সেটা এখনো বিদ্যমান আছে। এইভাবে কিন্তু একটা তামাদি বিষয়ে ব্যাখ্যা দিয়ে থাকি ড্রাফটিং এর মধ্যে, আরজির মধ্যে। তো উত্তর হবে কিন্তু 10/11/2023, 10/10/23 হবে না। দলিলটি রদরহিত করণের জন্য মামলা করার তামাদি কত তারিখ হতে আরম্ভ হবে? সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখপূর্বক উত্তর দিন। তাহলে এটার উত্তর করার জন্য আপনাকে অবশ্যই 18 ধারা আলোচনা করতে হবে তামাদি আইনের, এবং সিদ্ধান্তে আপনাকে শেষে লিখতে হবে দলিলটি রদরহিতের জন্য মামলা করার তামাদি 10/11/2023 তারিখ হতে গণনা আরম্ভ হবে। তার মানে 18 ধারায় দুইটা পয়েন্ট আছে, জানতে পারা একটা, এই যেহেতু এটা ডকুমেন্টারি এভিডেন্স, ডকুমেন্টের একটা বিষয়, তাই জাবেদা নকল হাতে পেল, তখন থেকে উপস্থাপনা করার জন্য সে কি হলো, সমর্থ হলো।
তাই পরের তারিখটা অর্থাৎ 10/11/2023 এই তারিখটাই কিন্তু তামাদির মেয়াদের জন্য নির্দিষ্ট তারিখ হবে। কারণ ওই সময় থেকেই তামাদির মেয়াদ গণনা শুরু হবে। ওই তারিখের মধ্যে, এই তারিখ থেকে তামাদির যে নির্দিষ্ট মেয়াদ তার মধ্যে মামলা না করলে মামলা তামাদি হয়ে যাবে। আশা করছি। তাহলে কারো মুখে শুনলাম দলিল নকল করেছে, এটা শুনলেও হবে না, আবার ফটোকপি হাতে পেলেও হবে না, দলিলের জাবেদা নকল হাতে পেলেই হবে। এটা কয়েকজন ভুল করেছেন, আবার অনেকের হয়েছে। তাহলে তারিখটা ভুল করা যাবে না, এখানে কনফিউশন সৃষ্টি করার জন্য দুইটা তারিখ রেখেছি। অনেকে প্রথম তারিখ দিয়েছেন, যেটা ভুল, দ্বিতীয় তারিখটাই সঠিক উত্তর হবে। এই প্রশ্ন নিয়ে এই মুহূর্তে যদি কারো কনফিউশন এখনো থাকে হাত উত্তোলন করে প্রশ্ন করবেন। আমি যখন যেটা পড়বো সেইটার উত্তরে যদি আপনি স্যাটিসফাইড না হন, তখন আপনি কি করবেন, নিজে থেকে আমাকে বলবেন আর একটু আলোচনা করার, আর একটু বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে? দুইয়ের ক, লিগ্যাল ডিসেবিলিটি বলতে কি বুঝেন? আমরা 6 ধারায় লিগ্যাল ডিসেবিলিটির সংজ্ঞা পাই, 3 প্রকারের ব্যক্তি লিগ্যালি ডিসেবল। 1 নম্বর হচ্ছে মাইনর, 2 নম্বর হচ্ছে ইনফ্যান্ট, 3 নম্বর হচ্ছে ইডিয়ট। নাবালক, উন্মাদ, জড়বুদ্ধ ব্যক্তি। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 আইনগত অক্ষম ব্যক্তিকে কি কি সুবিধা প্রদান করা হয়েছে? কি কি সুবিধা প্রদান করা হয়েছে বলতে, 6 ধারাতে কিন্তু ডেফিনেশন আছে, এবং 6 ধারায় একটা কথা বলা আছে কি, যে এইটা কেউ যদি লিগ্যালি ডিজেবল হয়, অক্ষম হয়, তাহলে তার জন্য তামাদির মেয়াদটা স্থির থাকবে। এটা একটা সুবিধা। 6 ধারাতে সুবিধার কথা আছে, 7 ধারাতে সুবিধার কথা আছে, 8 ধারাতেও কিন্তু সুবিধার কথা আছে। কি সুবিধার কথা? 3 বছর সময় দেওয়া হবে, এটা একটা সুবিধা 8 ধারায়। এটা কিন্তু আবার ব্যতিক্রমও, যে অগ্রকয়ের ক্ষেত্রে এই যে লিগ্যালি ডিজেবল ব্যক্তি কোনো সুযোগ সুবিধা পাবে না, এটা একটা ব্যতিক্রম। তার মানে ব্যতিক্রম সহ বিস্তারিত আলোচনা করুন বললে ব্যতিক্রমের মধ্যে 8 আর 9 পড়বে, আর সুবিধার মধ্যে 7 8, 6 এবং 6 7। 6 7-এর মধ্যে সুবিধা পাই আমরা, আর 8 9 অসুবিধে পাই। তবে 8-এর মধ্যে যে 3 বছর সময় দেওয়া হবে অতিরিক্ত, এটা কিন্তু সুবিধাও এবং অসুবিধাও এভাবে বলা যায়। তবে 8-এর মধ্যে দুইটা বেসিক জিনিস আছে, একটা অতিরিক্ত 3 বছর দেওয়া হবে, এটাকে আমরা সুবিধাই বলবো। আর অগ্রকয়ের ক্ষেত্রে প্রযোজ্য না, এটাকে আমরা অসুবিধা বলবো, অর্থাৎ ব্যতিক্রম। প্রশ্নে আমি চেয়েছি কি, অক্ষম ব্যক্তিগণ কে কি কি সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে, তার মানে সুবিধাগুলো কি কি। তাহলে আপনাকে 6-এর যে সুবিধা আমাদের মেয়াদ স্থির থাকবে এটা বলতে হবে। 7-এ কি বলা হয়েছে, যদি একাধিক পার্সন থাকে, সবাই যদি অক্ষম হয়, তাহলে সবার জন্য তামাদের মেয়াদ স্থির থাকবে। কিন্তু যদি একজন অক্ষম না হয়, তার জন্য তামাদের মেয়াদটা চলতে থাকবে, অতএব সবার জন্য চলতে থাকবে। 8 ধারায় আলোচনা করলেন সুবিধা অসুবিধা। 9 ধারায় আপনি বললেন যে একবার যদি তামাদের মেয়াদ চলতে শুরু করা হয়, চলতে শুরু করে, তাহলে সেটা আর স্থির হবে না পরবর্তী কোনো যদি অপারগতা আসে। অর্থাৎ কোনো ব্যক্তি নাবালক ছিল, নাবালক হওয়ার পর 18 বছর পূর্ণ হলো, পূর্ণ হওয়ার পর সে 1 সপ্তাহ ভালো ছিল, তারপরে সে আবার উন্মাদ হয়ে গেল, তো তাকে ওই 1 সপ্তাহের মধ্যে মামলা করতে হতো। ইভেন যদি একদিনও সময় পায়, সুস্থ হয়ে জানতে পারে যে আমার এইরকম একটা অধিকার তৈরি হয়েছে, আমাকে মামলা করতে হবে, একদিনের মধ্যে তাকে মামলা করতে হবে। না করলে সে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, সে আবার অক্ষম হয়ে যাবে। অথবা তাকে ওই একদিনের মধ্যে, যেহেতু একদিনের মধ্যে সবকিছু রেডি করা সম্ভব না, বা 1 সপ্তাহে সবকিছু রেডি করা সম্ভব না, যখন সুস্থ ছিল সে জানার পর সঙ্গে সঙ্গে তার কোনো শুভাকাঙ্ক্ষীকে কি দিতে হবে, পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে, আম মোক্তারনামা দিতে হবে, যে এই মামলাটা আমি যেহেতু কেবলই নাবালক থেকে সাবালক হলাম, তো আমি তো এত কিছু বুঝি না, এই আমার মামলাটা আপনি পরিচালনা করেন। তাহলে কোনো বিশ্বস্ত কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলে আপনার পক্ষে তিনি মামলা পরিচালনা করবেন। ব্যাপারটা এরকম। তাহলে এই 6 7 8 9 ধারার বিধানের আলোকে আলোচনা করতে হবে, উত্তর দিতে হবে। সুযোগ সুবিধা 6 7-এ আছে, এবং ব্যতিক্রম আছে 8 9। এই প্রশ্নটা কিন্তু আমার নোটে আছে 38 থেকে 39 এই পৃষ্ঠায়, কিন্তু হুবহু প্রশ্ন এইভাবে না, একটু অন্যভাবে আছে, আপনাকে বুঝে উত্তর করতে হবে। অনেকেই কিন্তু সুযোগ সুবিধা কোনটা বুঝতে পেরেছেন, কিন্তু ব্যতিক্রম কোনটা হয়তো বা বুঝতে পারেননি। অনেকেই শুধু 8 ধারা আলোচনা করেছেন, 9 ধারা আলোচনা করেননি। 9 ধারায় কি আছে, সময়ের অবিরাম চলন, একবার চলতে শুরু করলে তার থামবে না। এটাও কিন্তু একটা ব্যতিক্রম। যেহেতু ব্যতিক্রম,
এটাকে অসুবিধাও বলতে পারি। অর্থাৎ প্রশ্নের ভাষা যেভাবে আসুক না কেন আপনাকে উত্তর করে আসতে হবে। টু দা পয়েন্ট উত্তর করলে প্রবলেমেটিক প্রশ্নের বা এই ধরনের টেকনিক্যাল প্রশ্নের উত্তরে ভালো নম্বর পাওয়া যায়। খ, এ একটি ফার্মের নিকট দেনাগ্রস্ত হয়। বি, সি ও ডি যার অংশীদার। বি উন্মাদ, সি নাবালক ও ডি শারীরিক প্রতিবন্ধী। এখানে কি লেখা আছে? শারীরিক প্রতিবন্ধী। তাহলে ছয় ধারা মতে উন্মাদ অর্থাৎ বি লিগ্যালি ডিজেবল, সি নাবালক সেও লিগ্যালি ডিজেবল। আমার প্রশ্ন হচ্ছে ডি শারীরিক প্রতিবন্ধী, সে কি লিগ্যালি ডিজেবল না ডিজেবল না? অর্থাৎ ছয় ধারার সুবিধা ডি পাবে কি পাবে না? কে উত্তর দেবেন? হাত উত্তোলন করেন। ডি শারীরিক প্রতিবন্ধী, সে কি আইন মানে লিগ্যালি ডিজেবল, আইনগত অক্ষম? হ্যাঁ বলেন। না, সে আইনগত সুবিধা ইয়া পাবে না, নয় এই ধারার সুবিধাটা সে পাবে না, কারণ সে ছয়, শারীরিক প্রতিবন্ধী কিন্তু আইনগতভাবে সক্ষম। তার মানে ছয় ধারায় যে তিন প্রকারের ব্যক্তির কথা বলা হচ্ছে ডি সেই প্রকারের মধ্যে পড়ে না। কারণ শারীরিক প্রতিবন্ধীর কথা বলা নাই। শারীরিক প্রতিবন্ধী হয়তো বা হাত পায়ের কোনো সমস্যা, হয়তো বা হাত বা পা নাই, কিন্তু তার তো ব্রেন কাজ করছে ঠিকই এবং সে সাবালক একজন মানুষ। এই কারণে তার জন্য তামাদির মেয়াদ চলতে থাকবে। তাহলে বি ও সি এর সম্মতি ছাড়াই ডি কি এ কে দেনামুক্ত করতে পারে? হ্যাঁ, উত্তর হবে পারে। যদি এ দেনা পরিশোধে অস্বীকৃতি জানায় তবে কি তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে নাকি স্থগিত থাকবে? অতিবাহিত হতে থাকবে। কারণ ডি এর জন্য যেহেতু অতিবাহিত হতে থাকবে, তাহলে বি এবং সি এর জন্য অতিবাহিত হতে থাকবে। এটা 7 ধারা অনুসারে করতে হবে। 6 ধারা অনুসারে আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে ডি লিগ্যালি ডিজেবল না। তাহলে এখানে 6 ধারায় বলতে হবে ডি লিগ্যালি ডিজেবল না, কারণ শারীরিক প্রতিবন্ধী লিগ্যালি ডিজেবিলিটির যে প্রকারের মধ্যে পড়ে না। আর 7 ধারায় বলা হচ্ছে যে একাধিক ব্যক্তি যদি লিগ্যালি ডিজেবল হয়, তার মধ্যে যদি আবার একজন সাবালক এবং সুস্থ থাকে, সেই ক্ষেত্রে তার জন্য তামাদির মেয়াদ চলতে থাকবে, অর্থাৎ সবার জন্য চলতে থাকবে। তাহলে 6 এবং 7 উভয় ধারায় আলোচনা করতে হবে। সিদ্ধান্ত, বি ও সি এর সম্মতি ছাড়াই ডি এ কে দেনামুক্ত করতে পারবে। তাহলে প্রথম যে পয়েন্ট বলেছিলাম দেনামুক্ত করতে পারবে কিনা, এটা হবে হ্যাঁ করতে পারবে। যদি এ দেনা পরিশোধে অস্বীকৃতি জানায় তবে বি, সি ও ডি তিনজনের জন্যই তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে, কেননা ডি আইনগত অক্ষম নয়। খুবই দেখেন 2 লাইনে চমৎকার ভাবে আমি বলে দিয়েছি, প্রতিটা উত্তর আছে। এখন ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন। প্রাসঙ্গিক আইনের মধ্যে আপনাকে 6-7 ধারা সংক্ষেপে আলোচনা করতে হবে এবং এই আলোচনাটা অবশ্যই প্রশ্নে যেভাবে আছে সেটাকে সাপোর্ট দিয়ে আলোচনাটা করতে হবে। অর্থাৎ 6-7 হুবহু পুরোটা আলোচনা করার দরকার নেই, জাস্ট যতটুকু আপনাকে আলোচনা করলে এই প্রশ্নের উত্তরটাকে স্যাটিসফাইড করছে। প্রতিটা প্রশ্নের কি আছে? একটা ক্ষুধা আছে, একটা চাওয়া আছে। এই চাওয়াটা যতক্ষণ না পূরণ হচ্ছে ততটুকুই আলোচনা করতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। 5 নম্বরের জন্য এনাফ। এটা 38 এবং 39 ধারায় এই 6-7 এই ধারাগুলো আলোচনা করা হয়েছে। বলে রাখা ভালো, এই ধরনের একটি প্রশ্ন আমার নোটে আছে, কিন্তু নোটে এখানে এই ডি শারীরিক প্রতিবন্ধী এই কথা কিন্তু লেখা নাই। এটা দিয়ে আপনাদেরকে কনফিউজ করার চেষ্টা করেছি এবং প্রশ্নের উপস্থাপনায় কিছুটা মানে বিচার্য বিষয়ে কিছুটা পরিবর্তন এনেছি। জিজ্ঞাসা কিন্তু 2টা করে দিয়েছি, ওই প্রশ্নটাকে একটু আমি মডিফাই করেছি। তো এইভাবে মডিফাই করে প্রশ্ন আসলে আপনাদের উত্তর করতে পারতে হবে। বিগত সালের প্রশ্ন এটা, সেটাকে আমি একটু পরিবর্তন করেছি। এবার বলা হচ্ছে অ্যাওয়ার্ড কি। আমরা 12 ধারার মধ্যে কিন্তু অ্যাওয়ার্ড শব্দটা পাই। তামাদি আইন এর 5 ধারায় বর্ণিত বিলম্ব মওকুফ ও 12 ধারায় উল্লেখিত বিলম্ব মওকুফের মধ্যে পার্থক্য আলোচনা করুন। তাহলে প্রথমের জন্য 2 নম্বর এবং পরবর্তী পার্থক্যের জন্য 8 নম্বর, টোটাল 10 নম্বর। অ্যাওয়ার্ডের সংজ্ঞা সংক্ষেপে দিতে হবে। শ্রম আদালত বা সালিসি কার্যক্রমের রায় বা সিদ্ধান্তকে অ্যাওয়ার্ড বলে। আপনি তামাদি আইনের 12 ধারার মধ্যে যেটা পান সেটা একটু বলে দিলে ভালো হয়। এখানে 140 থেকে 141-এর মধ্যে এই যে 5 এবং 12 ধারার যে পার্থক্য এটা হুবহু আছে। এখানে যেহেতু 8 নম্বরের জন্য আছে, অ্যাটলিস্ট আপনাকে 10টা পয়েন্ট দিতে হবে। প্রবলেমেটিক প্রশ্ন, এ এর বিরুদ্ধে
দ্য পেনাল কোড 1860 এর 302 ধারার অধীন অপরাধ প্রমাণিত হওয়ায় গত 15/5/2024 তারিখে বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইব্যুনাল রাজশাহী তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। দেখেন, তামাদি আইনের মধ্যে কিন্তু পেনাল কোড চলে আসছে। 16/5/2024 তারিখে এর আইনজীবী রায়ের জাবেদা নকলের জন্য আবেদন করেন। তাহলে 15 তারিখে রায় প্রকাশ হলো। রায় প্রকাশ সাধারণত কোর্টের সর্বশেষে হয়, বিকেলে হয়। রায় প্রকাশের পরে হয়তোবা আবেদনের জন্য তার কাছে সময় ছিল না, তিনি পরের দিন আবেদন করেছেন। হ্যাঁ, পরের দিন আবেদন করলেও সমস্যা নাই। কারণ 12 ধারা অনুসারে আমরা জানি যেই দিনকে রায় দেওয়া হয়, ওই রায় ঘোষণার দিনটা তামাদির মেয়াদ থেকে বাদ যায় গণনা থেকে। তাহলে 16 তারিখে উনি আবেদন করায় কি হয়নি, একদিনও সময় নষ্ট হয়নি। এবং 20/5/2024 তারিখে নকল প্রাপ্ত হন। তাহলে 16 তারিখে আবেদন করা থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত মাঝের যে সময়টা, এই সময়টা 12 ধারা অনুসারে কি হয়ে যাবে, মওকুফ হয়ে যাবে। কারণ রায়ের নকল পেতে যে সময়, এই সময়টা কি হবে, মাইনাস হবে, বাদ যাবে। তার মানে আমরা জানি যে 150 অনুচ্ছেদ অনুসারে 7 দিন সময়। তো 7 দিনের একদিনও এখন পর্যন্ত কি হয়নি, ওয়েস্ট হয়নি, নষ্ট হয়নি, অতিবাহিত হয়নি। উক্ত রায়ের বিরুদ্ধে আপিল দায়েরের জন্য তামাদির মেয়াদ কত তারিখে অতিবাহিত হবে? তাহলে 20 তারিখে যেহেতু নকল হাতে পাওয়া গেল, তো 20 তারিখটাও বাদ যাবে। 21 তারিখ থেকে কাউন্ট হবে। তাহলে 21 তারিখ একদিন, 22 তারিখ 2 দিন, 23, 24, 25, 26, 27। তাহলে আঙ্গুল যদি গণি আমি, তাহলে 27 তারিখে 7 দিন পূর্ণ হচ্ছে। তাহলে তাকে 27 তারিখের মধ্যেই কি করতে হবে, আপিল করতে হবে। 21, 22, 23, 24, 25, 26, 27, এই 7টা তারিখের যে কোনো একটা তারিখে কি করতে হবে, আপিল করতে হবে। এখন যদি 27 তারিখটা শুক্রবার হয় বা শনিবার হয় বা কোনো কারণে সেই দিন যদি আদালত বন্ধ থাকে, সেক্ষেত্রে 27 তারিখটাও মঞ্জুর, মানে বাদ যাবে। আরেকটা দিন সময় পাওয়া যাবে যেদিন আদালত খুলবে। তো 4 ধারা এর মধ্যে আমি নিয়ে আসিনি, জাস্ট প্লেন আমি উত্তর চেয়েছি, এর মধ্যে আরেকটু প্যাচ লাগাইনি আর কি। যদি বলতাম যে 27 তারিখে, মানে যেই দিন তামাদের মাদ অতিবাহিত হবে সেই দিন আবার বন্ধের দিন ছিল, তাহলে আবার রিভিল হয়ে যায় যে 27 তারিখটা হবে। তো এখন আপনাদের কাছে আমি শুনতে চাচ্ছি 27 তারিখ, 27/5 এই তারিখটা যারা বলতে পেরেছেন এবং প্রশ্নের উপস্থাপনা যেমনই হোক নম্বর পেয়েছেন। আর 27 তারিখ ভিন্ন অন্য তারিখ বললেই নম্বর 0 হয়ে গেছে। তাহলে তামাদি আইন এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক উত্তর দেন। আমি বলেছি যে তামাদির মেয়াদ কত তারিখে অতিবাহিত হবে, তারিখটা জানতে চেয়েছে, মানে লাস্ট ডেট অফ দা, মানে অ্যাপিল করার, অ্যাপিল দায়ের, মানে লাস্ট ডেট অফ দা সাবমিটিং অ্যাপিল। শিবলি ভাইকে সময় দিচ্ছি, একটু অপেক্ষা করেন। তাহলে তামাদি আইনের 12 ধারা ও অনুচ্ছেদ 150, 12 ধারায় ওই যে 16 তারিখটা বাদ যাচ্ছে রায় ঘোষণার দিন, এবং সরি 15 তারিখটা বাদ যাচ্ছে রায় ঘোষণার দিন, এটাও 12 ধারায় আছে। তারপরে 16 তারিখ থেকে 20 তারিখ, এই মধ্যবর্তী সময় সবগুলোই বাদ যাচ্ছে, এটাও 12 ধারার বিষয়, এটা আপনাকে বলতে হবে 12 ধারার সাপোর্ট নিয়ে। এবং অনুচ্ছেদ 150-এ যে 7 দিনের কথা বলা আছে সেটাও বলতে হবে। তাহলে এই অনুচ্ছেদ 150 এবং ধারা 12 এর আলোকে উত্তর করতে হবে। সিদ্ধান্তে আপনার এইরকম একটা বিষয় আসবে যে 21/5/2024 তারিখ হতে 7 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। তাহলে 21, 22, 23, 24, 25, 26, 27 এই 7 দিনের মধ্যে। অর্থাৎ উক্ত রায়ের বিরুদ্ধে আপিল দায়েরের জন্য তামাদির মেয়াদ 27/5/2024 তারিখে অতিবাহিত হবে। তার মানে এটাই লাস্ট ডেট, এটাই এক্সপাইরি ডেট। 27 তারিখেও আপিল দায়ের করা যাবে, কিন্তু 28 তারিখে গেলে সেটা আর হবে না, কারণ 27 তারিখেই লাস্ট ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে। এখন যদি 28 তারিখে করতে যাই, সেক্ষেত্রে তামাদি আইনের 5 ধারায় কি করতে হবে, বিলম্ব মওকুফের আবেদন করতে হবে, কারণ আপিলের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য। এবার শিবলি ভাই বলেন কি বলতে চাচ্ছেন। তাহলে এখানে 28 তারিখ, 27 তারিখ তাহলে তামাদি মেয়াদ অতিবাহিত হবে উল্লেখ করবো, এটা কি মানে 28 তারিখ থেকে এটা তামাদি হয়ে যাবে, 27 তারিখ পর্যন্ত শেষ দিন তামাদি, এই তো বিষয়? না, এখানে আমাদের সেই দিন বলতে কত তারিখে আপিল দায়ের করা যাবে, 27 তারিখ লাস্ট ডেট আপিল দায়ের করার। 27 তারিখ
আপনাকে কোর্ট চলাকালীন সময়ে আপিল দায়ের করতে হবে। 27 তারিখের পর যখন 28 তারিখ হয়ে যাবে, নর্মালি আপিলটা নিবে না, তখন আপনাকে 5 ধারা যুক্ত করতে হবে। 5 ধারায় একটা আবেদন দিতে হবে বিলম্ব মওকুফের। বুঝতে পারলেন? জি। আপনি গণে দেখেন না, 21, 22, 23, 24, 25, 26, 27, 7 দিন তো পাচ্ছেন। তা আমাদের মেয়াদ কতদিন আপিলের জন্য? 7 দিন না? এখন যদি আপনি 28 তারিখ বলেন, 28 তারিখ বলেন, তাহলে তো 8 দিন হয়ে গেল। ওই কারণে যারা 28 লিখেছেন বা 26 লিখেছেন তাদের ভুল হয়ে গেছে। 87 লিখতে হবে তারিখ। ঠিক আছে? জি, তাহলে এখানে রায় প্রদানের তারিখ হচ্ছে 15 তারিখ, যেদিন রায়ের নকল সংগ্রহ করছে 16 তারিখ থেকে। সেক্ষেত্রে 16 তারিখ সহ গণনা করতে হবে। 16, 17, 18, 19, 20, 21, 22, 23। না না, এখানে আপনার 16 তারিখের নকলের জন্য দরখাস্ত করলো, 20 তারিখ নকল পেলো, তাহলে 16 থেকে 20 নকল পেতেই তো ব্যাপ্ত সময়। নকল ছাড়া কি আপনি আপিল করতে পারবেন? পারবেন না। তাই এখানে 20 তারিখ পর্যন্ত আপনার একদিনও লস হয়নি। 21 তারিখ থেকে লস হওয়া শুরু করবে, কারণ আপনি যে নকল সেইটা যে 20 তারিখে পেয়েছেন, নকলের উপরে তো লেখা থাকবে যে 20 তারিখে আপনি এটা রিসিভ করেছেন নকলটা। নকলে লেখা থাকে কত তারিখে নকলটা আপনি পেলেন। জি জি, বুঝতে পেরেছি। এবং তাহলে নকল পাওয়ার পরের দিন থেকে আপনার কি শুরু হবে? মেয়াদ শুরু হবে, কারণ নকল পাওয়ার পর আপনাকে আর একদিনও অতিরিক্ত দেওয়া হবে না। কারণ বলে বলা হয়েছে কি যে নকল পড়ার পরের দিনও বাদ যাবে, নকল পেতে ব্যপ্ত সময় বাদ যাবে, নকল পাওয়ার পরের দিন আপনাকে দেওয়া হবে না। ঠিক আছে? জি জি জি। মনে করেন যে আপনি একটা ট্রেনের টিকিট কাটলেন, ট্রেনের টিকিটটা কেটেছেন 27 তারিখের, 27 তারিখ বিকেল 5টার। এখন 27 তারিখ যদি বিকেল 5টায় আপনি ট্রেনে না উঠেন, তাহলে কি ওই টিকিটটার কাজে লাগবে? জি না। কাজে লাগবে না, কারণ ওইটাই আপনার এক্সপায়ারি ডেট। কারণ পরের ট্রেনে উঠতে গেলে এই টিকিট আর চলবে না, এই টিকিটটা এক্সপায়ার হয়ে যাবে। ব্যাপারটা এরকম। তো তামাদিক গণনা বিষয়ে ক্যালকুলেশন আপনাদেরকে আমি শেখাবো, প্রচুর প্র্যাকটিস করাবো। 3 ধারাকে নিয়ে আসবো, 4 ধারাকে নিয়ে আসবো, 5, 12 এইভাবে। তারপরে এই মাঝখানে যতগুলো সেকশন আছে 18 ধারাকে নিয়ে আসবো, দিয়ে ক্যালকুলেশন অর্থাৎ কত তারিখে মানে এক্সপায়ার হবে, বা কত তারিখ সর্বশেষ কত তারিখে দায়ের করতে পারবে, এইভাবে বিভিন্ন ভাষায় এই ক্যালকুলেটিভ প্রশ্ন করব, যেন আপনাদের ধরতে সুবিধা হয়। কারণ এইটা কিন্তু হিসাব করতে গেলে অনেকের ভুল হবে, 1-2 দিন আগে পরে হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এখন প্রশ্ন করতে পারেন, এই যে 7 দিন, এই 7 দিনের মধ্যে যদি শুক্র শনি থাকে সেটা কি বাদ যাবে? আপনি বলতে পারেন যে কার্য দিবস। হ্যাঁ, তা আমাদের যে মেয়াদ গণনা এটার জন্য কার্য দিবস না, একটা অ্যাকচুয়াল দিন, মানে শুক্র শনিও এর মধ্যে যোগ হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? শুধুমাত্র সপ্তাহে তাহলে 5 দিন গণনা হবে, 2 দিন গণনা হবে না, এরকম না। সপ্তাহে 7 দিনই গণনা হবে, শুক্র শনিও এর মধ্যে গণনায় আসবে। কিন্তু লাস্ট সর্বশেষ দিন যদি শুক্রবার বা শনিবার পড়ে, সেক্ষেত্রে আপনি একদিন এক্সট্রা পাবেন। কিন্তু মাঝখানে যদি শুক্র শনি পড়ে এবং শনিবারে যে যদি আপনার কি হয়, এক্সপায়ারি হয়, মনে করেন 27/5 রবিবারে এক্সপায়ার হলো, তাহলে আপনার মাঝখানে আপনি বলতে পারবেন না যে মাঝখানে তো 2 দিন আমার শুক্র শনি ছিল, তাহলে ওই 2 দিন আমাকে এক্সট্রা দেন, দেওয়া হবে না। তার মানে এই তামাদির মেয়াদ যে 7 দিন, সেটা কার্য দিবস না, অ্যাকচুয়াল দিবস। মানে এই যে ক্যালেন্ডারের যে 7 দিন, সেই 7 দিন এর মধ্যে ছুটি ছিল কি ছিল না সেটা বিবেচনায় নেওয়া হবে না, তবে লাস্ট ডেট ছুটি ছিল কিনা শুধু সেটা দেখা হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। কেউ যদি কনফিউজড হন এই কথার মাধ্যমে, এখন প্রশ্ন করেন। এজমেন্ট কি? উদাহরণ সহ ইতিবাচক ও নেতিবাচক ব্যবহার সত্য সম্পর্কে আলোচনা করুন। শামসুজ্জামান ভাই, আসসালামু কথা স্যার। বলেন। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি জানতে চাচ্ছি স্যার, যদি 6 দিন, 7 দিনের মধ্যে 6 দিন যে সরকারি ছুটি থাকে, ওই যে আমাদের যে 7 দিন, তার মধ্যে 6 দিন যদি সরকারি ছুটি থাকে, সেক্ষেত্রে কি আমাদের 7 দিনের মধ্যে 6 দিনই যদি সরকারি ছুটি থাকে, সরকারি তাহলে ছুটি, কি জি হবে? সেই ক্ষেত্রে কি? সর্ব জি আহ, সর্ব সর্বশেষ দিন কি ছুটি ছিল? জি না স্যার, সেদিন ছুটি মনে ছিল। মনে করেন প্রথম 6 দিন ছুটি ছিল, সর্বশেষ দিন জি ছুটি ছিল না, জি তাহলেও না। একদিনও ছাড় পাবেন না। ওই ওই একদিনেই আপনাকে লাস্ট ডেটে কি করতে হবে? আপিল করতে হবে।
যদি আপনি ব্যর্থ হন তাহলে কি হবে? পাঁচ ধারায় বিলম্ব মওকুফ করে বলবেন যে আমি স্যার সময় পাইনি, কারণ 6 দিনই সরকারি ছুটি ছিল। এটা একটা যথেষ্ট কারণ। পাঁচ ধারায় আপনি বিলম্ব মওকুফ পাবেন সেই ক্ষেত্রে। স্যার যে 7 দিনের ছুটি থাকে স্যার। তাহলে তো সর্বশেষ দিনও ছুটি হয়ে গেল, তাহলে তো একদিন জি আপনি স্যার, সময় তাহলে কি? পাচ্ছেন। 7 দিনই যদি ছুটি পান তাহলে একদিন আপনি সময় পাবেন লাস্ট দিনের জন্য, চার ধারা অনুসারে। ঠিক আছে, ধন্যবাদ। মানে ছুটি, এখানে ছুটি বিষয়ে চার ধারাটা একটু পড়ে নেবেন। বলা হয়েছে যেই দিন ছুটি থাকবে ঠিক তার পরের যেদিন কোর্ট খুলবে একদিন সময় পাওয়া যাবে। তাহলে আপনার জি স্যার, 7 দিনে ছুটি থাকলে আপনি একদিনই সময় পাবেন। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আপনি একদিনে যদি রেডি করা সম্ভব না হয় তাহলে আপনাকে কি করতে হবে? আমাদের 5 ধারায় আপনি দরখাস্ত পাঁচ দিতে হবে। ধারায় মামলা করবেন। আর আপনি যে 6 দিন ছুটি পেলেন এটার জন্য তো আপনার আরো সুবিধা হবে। কেন সুবিধা হবে? আপনার কাছে নকল হাতে আছে, আপনি বাসায় বসে আরামে তো মামলার যে মেমোরেন্ডাম, আপিলের যে মেমোরেন্ডাম সেটা তো আপনি রেডি করতে পারবেন। পারবেন না? আচ্ছা, জি স্যার, আপিল ডাইরেক্ট কাগজপত্র রেডি করে আপনি আরামে বসে থাকতে পারবেন। যেদিন একদিন সময় পেলেন সেই দিনই আপনি ফাইল করে দিতে পারবেন। ছুটি থাকলে তো আরো সুবিধা কাজ করে, তাই না? কোর্টের ঝামেলা নাই, চাপ নাই। ঠিক আছে, ঠিক আছে, কারণ ধন্যবাদ স্যার। এখানে আপিল দায়ের করতে তো একদিনই সময় লাগবে, বেশি দিন তো সময় লাগবে না। কাগজ রেডি করতে সময় জি, লাগে, ফাইল রেডি করতে সময় লাগবে বেশি। তো যাই হোক, এর পরের প্রশ্নে এগিয়ে যাই। ঠিক আছে। যদি আপনার নয়েজ না হয় আপনি লাইনে থাকতে পারেন, নয়েজ হলে নিজেই মিউট করে দিবেন। ইজমেন্ট কি? ইজমেন্ট কি আমরা 2-5-এ আছে এবং 26 ধারায় আছে ইজমেন্টের সংজ্ঞা। 3 নম্বর ইজমেন্টের জন্য। আর 4 নম্বর আছে ইতিবাচক এবং নেতিবাচক ব্যবহার সত্য সম্পর্কে আলোচনা করতে বলেছি উদাহরণ সহ। ইতিবাচক কি? আমার বাসায় আলো বাতাস আসছিল খুব সুন্দরভাবে, বা একটা রাস্তা ছিল, রাস্তা দিয়ে আমি খুব সুন্দরভাবে আমার বাসায় আসতে পারছিলাম। তাহলে আমার রাস্তা দরকার, আলো বাতাস দরকার। বা একটা টিউবওয়েল ছিল, সেখান থেকে আমি পানি নিয়মিত পান করতাম, আমার বাবা পান করেছে, আমার দাদাও পান করেছে। 20 বছরের অধিক সময় ধরে সেই টিউবওয়েলটি আমরা ব্যবহার করেছি, বা একটা কুয়া ব্যবহার করেছি, বা একটা পুকুরে আমরা গোসল করেছি প্রায় 20 বছরের বেশি সময় ধরে। সে সবগুলোই আমার উপকার করছে, তার মানে ইতিবাচক এগুলো। যেগুলো ইতিবাচক মানে উপকারী ইজমেন্ট। আর নেতিবাচক কোনটা? যেটা আমার দরকার নাই। যেমন আমার বাড়ির পাশে আমি ভালোই ছিলাম, 20 বছর ধরে কোনো সমস্যা ছিল না, হঠাৎ একটা ফ্যাক্টরি তৈরি করেছে। ফ্যাক্টরি তৈরি করার কারণে ফ্যাক্টরির কালো ধোঁয়া, ফ্যাক্টরি থেকে পচা পানি বের হচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। ধোঁয়াতে বায়ু দূষণ হচ্ছে, ওডার পলিউশন মানে গন্ধ দূষণ হচ্ছে। আমার ওখানে বসবাস করাই টাফ হয়ে যাচ্ছে। তখন আমি আমি যে ভালো ছিলাম, আমার ধোঁয়া ছিল না, গন্ধ ছিল না, পানি দূষণ ছিল না, শব্দ দূষণ ছিল না, এইগুলো এই ফ্যাক্টরি করার কারণে হলো। তাহলে এই ফ্যাক্টরি থেকে যেগুলো আসছে সেগুলো তো আমার চাই না, এগুলো আমার জন্য ক্ষতিকর। এটা নেতিবাচক ব্যবহার সত্য। তাই এইটা আমার চাই না বলেও মামলা করা যাবে, তখন ওই ফ্যাক্টরিটা ওখান থেকে সরিয়ে নেবে। কারণ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছিলাম, আবাসিক এলাকা, হঠাৎ এই ফ্যাক্টরি এসে আমরা 20 বছর শান্তিপূর্ণভাবে ছিলাম। হ্যাঁ, ফ্যাক্টরিটা আগে ছিল, আমি পরে আসছি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ফ্যাক্টরি আমরা 20 বছর ধরে শান্তিপূর্ণভাবে ছিলাম, কিন্তু মাঝখান থেকে ফ্যাক্টরি আসছে বা একটা ইটার ভাটা তৈরি হয়েছে, এটার কারণে আমাদের সমস্যা হচ্ছে, তখন এটা একটা নেতিবাচক ব্যবহার সত্ত্বের উদাহরণ হবে। এই নেতিবাচক আর ইতিবাচক ব্যবহার সত্য বোঝার জন্য আমার যে লাইভ ক্লাস 14 বা 14 আছে, এটা যদি আপনারা একটু দেখেন এবং আমার নোটের 142 পৃষ্ঠা যদি দেখেন তাহলে এই প্রশ্নের উত্তর করতে পারবেন। একটি মোকদ্দমায় বাদী ক, বিবাদী খ। এই যে ড্রাফটিং, এখানে মুসাবিদা, দরখাস্ত মুসাবিদা করতে বলবো, তাহলে হয়তোবা আমার নোটে 144 এবং 45 একটা ড্রাফটিং আছে, সেটার আলোকে আপনাকে লিখতে হবে। কিন্তু এখানে অসুবিধাটা কি? হুবহু সেটা আপনি তুলে দিলে হবে না, মুখস্থ করেই দেন আর দেখে দেখে আপনি উত্তর দেন। হুবহু যদি তুলে দেন বিপদে পড়বেন, কেননা আমি বাদী ক এবং বিবাদী খ উল্লেখ করে দিয়েছি। এখন বাদী ক বিবাদী খ এর জায়গায় যদি আপনি অন্য কোনো নাম দিয়ে দেন নোটে যেটা আছে, বা আপনার নাম দিয়ে দেন বা ফাঁকা রেখে দেন, তাহলে নম্বর 0। তার মানে আপনি ড্রাফটিং বুঝেন না। যদি বুঝতেন তাহলে বাদীর কলামে আপনি অবশ্যই ক লিখতেন এবং বিবাদীর কলামে অবশ্যই আপনি খ লিখতেন। এবং এটি বিজ্ঞ প্রথম যুগ্ম জেলা জজ আদালত রাজশাহীতে বিচারাধীন রয়েছে। তাহলে আদালতের নাম আপনি বিজ্ঞ প্রথম যুগ্ম জেলা জজ আদালত রাজশাহী, আদালতের নামটা আমি দিয়ে দিয়েছি। তাহলে মাথার উপরে প্রথমেই আপনাকে আদালতের নাম এটাই লিখতে হবে। এটা ছাড়া আমার নোটে যেটা আছে সেটা যদি লিখেন,
বা আপনি নিজের মতো করে আপনার এলাকার একটা কোর্টের নাম যদি দিয়ে দেন তাহলে 0 দিয়ে দিব, কারণ আপনি ড্রাফটিংই বুঝেননি। প্রশ্নে আপনাকে দেওয়া আছে তথ্য, এই তথ্যের আলোকে উত্তর করতে হবে। আপনি জাস্ট একটা ড্রাফটিং লিখে দিলেন তাহলেই হবে না। চূড়ান্ত শুনানির জন্য 30/4/2024 তারিখ দিন ধার্য ছিল। চূড়ান্ত শুনানি মানে এফপিএইচ এর জন্য মামলাটা ছিল, সিভিল নেচারের মামলা। উক্ত তারিখে ক অনুপস্থিত থাকায় মামলাটি খারিজ হয়, তার মানে বাদীর ক্ষতি হয়ে গেল। ক খারিজ আদেশ রদ রহিত করার জন্য আপনার নিকট আসেন। আপনার কাছে এসে বললো যে আগের উকিল তো সচেতনভাবে কাজ করেনি, তো এবার আপনার কাছে আসলাম, স্যার আপনি এই মামলার খারিজ মামলাটা আমাকে উদ্ধার করে দেন, আবার চালু করে দেন। তাহলে কিন্তু আপনি দেখেন যে উক্ত দরখাস্ত দায়ের করার সময় সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। সাধারণত 30 দিনের মধ্যে আবেদন করতে হয়, 30 দিন পার হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, তামাদি আইনের সংশ্লিষ্ট ধারার অধীন তামাদি মার্জনার জন্য একটি দরখাস্ত মুসাবিদা করতে হবে। 5 ধারা কিন্তু প্রযোজ্য হবে এখানে। এটা উত্তর করার জন্য 144 এবং 45 পৃষ্ঠা যেটা আছে সেটা এবং লাইভ ক্লাস 14 দেখতে হবে। তাহলে তামাদি আইনের উপরে কিন্তু লাইভ ক্লাস 14 ছিল, তাহলে আপনারা এটার উত্তর করতে পারবেন। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করি, দেখেন 30/4/2024 খারিজ হয়েছে, আপনার কাছে আসলো, আপনি দেখলেন তামাদি ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে, তাহলে এখানকার যে তামাদির মেয়াদ, এই তামাদির মেয়াদের পরের একটা ডেট আপনাকে দিতে হবে এই মামলায়। যদি আপনি 30/4/2024 থেকে 7 দিন পরের একটা ডেট দিয়ে দেন আপনার ড্রাফটিং এ, তাহলে 7 দিন পর তো আমাদের মেয়াদ আছেই, তাহলে তো 5 ধারা তো প্রয়োজনই হচ্ছে না। তার মানে আপনাকে অ্যাটলিস্ট 30 দিন পরের একটা তারিখ দিতে হবে, ড্রাফটিং এর প্রেজেন্ট তারিখ। তার মানে আমাদের মেয়াদ অতিক্রম হয়েছে এই হিন্টটা থাকতে হবে। এটা যদি ভুলও হয় তবুও হয়তো বা আমার নম্বর দিয়েছি, বাদী বিবাদী কোর্টের নাম এগুলো ভুল হলে আমি নম্বর দিইনি। তো এটা হয়ে গেল আমাদের 5 নম্বর ক্লাস টেস্ট। এরপরে আমি 6 নম্বর ক্লাস টেস্টে যাব। যদি আপনাদের প্রশ্ন থাকে এই ক্লাস টেস্টের উপরে তাহলে প্রশ্ন করেন, যদি প্রশ্ন না থাকে এটা ক্লোজ করলে আর কিন্তু 5 নম্বরের বিষয়ে আর কোনো উত্তর দিব না। কারো কোনো প্রশ্ন নেই? কারো কোনো যদি প্রশ্ন না থাকে আমি প্রশ্ন করি। উদাহরণসহ ইতিবাচক ও নেতিবাচক ব্যবহার সত্য সম্পর্কে আলোচনা করুন। হ্যাঁ, ইতিবাচক নেতিবাচক সম্পর্কে বলা হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে কোনো সরকার যদি একটা ফ্যাক্টরি নির্মাণ করে, একটা সরকার যদি ফ্যাক্টরি নির্মাণ করে সেই ক্ষেত্রে কি সরকারের বিরুদ্ধে এই ইজমেন্ট রাইটের মামলা করা যাবে? এটা আমার প্রশ্ন। মনে করেন আপনি যেখানে বসবাস করছেন সেখানে সরকার একটা প্রতিষ্ঠান করলো যেখানে আপনার অসুবিধা হচ্ছে, নেতিবাচক ব্যবহার সত্ত্বের বিষয় চলে আসছে, তাহলে কি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন? হ্যাঁ বা না প্রথমে বলবেন। যদি হ্যাঁ হয় যুক্তি দেন, না হলেও যুক্তি দিতে হবে, রেসপন্স করতে হবে। আব্দুল মাজিদ সাহেব বলেন। কামরুজ্জামান ভাই বলেন। কামরুজ্জামান ভাইকে ক্লাসে প্রথমে ডেকেছিলাম, আপনি আসেননি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আব্দুল মাজিদ ভাই প্রথমে বলেন যে করা যাবে কিনা। আপনি বলেছেন ইয়েস করা স্যার, করা যাবে। যাবে। আচ্ছা, করা যদি যায় এই তাহলে তো সেটা, বলেন। ওই জায়গাটা 60 বছর স্যার অতিক্রম থাকতে হবে। হ্যাঁ, এটাই আমি জানতে চাচ্ছি যে এই মামলায় জিততে হলে আপনার এই 60 সুবিধা ভোগ বছর 60 এর মধ্যে থাকতে হবে। 60 বছর পর্যন্ত ভোগ করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনাকে দেখা জি যাচ্ছে এক রুম থেকে আরেক রুমে যাচ্ছেন আপনি, ক্যামেরা অন আছে। স্যার, ওই স্যার ওই রুমে স্যার ছিল, নেটটা পায় না স্যার, এই কারণে আচ্ছা, যাচ্ছি। আচ্ছা, দেখেন ঠিক কত আছে, কষ্ট ঠিক আছে। করছেন, দোয়া করি যেন এবার লাইসেন্স হয়ে যায় আপনাদের। হ্যাঁ, কষ্ট আপনাদের ইনশাল্লাহ হচ্ছে স্যার। আমারও হচ্ছে। তো আমি বিরতিতে চলে যাই, বিরতির পরে আমি পরে ক্লাস টেস্ট নিয়ে আলোচনা করব। তাহলে এখন আবার আলোচনা করব ক্লাস টেস্ট 6, দ্য এভিডেন্স অ্যাক্ট, অল টপিকস। এটাও 60 নম্বরের পরীক্ষা ছিল, 2 ঘন্টা 20 মিনিট করে দিয়েছিলাম। অ্যান্সারিং হিন্ট গুলো বলে দিব শুধু সংক্ষেপে আপনাদেরকে, আপনাদেরকে বুঝে নিজের ভাষায় উত্তর করতে হবে। আপনারা পরীক্ষা দিয়েছেন ইতিপূর্বে, কে কেমন করেছেন জানেন, রেজাল্ট সম্পর্কে কেন ভুল করেছেন সেইটা এটা থেকে বুঝতে পেরেছেন। আরো একটু
আপনাদেরকে যুক্তি দিয়ে আলোচনা করে বুঝিয়ে দিব যে আপনার কেন ভুল হয়েছিল, আপনি কেন নম্বর কম পেয়েছেন, কেন নম্বর বেশি পেয়েছেন। কনফেশন অ্যান্ড অ্যাডমিশন বলতে কি বুঝেন? এখানে প্রশ্নে ইংরেজি টার্ম ব্যবহার করা হয়েছে, উত্তর লেখার সময় আপনাকে কনফেশন, অ্যাডমিশন এই শব্দগুলো ইউজ করতে হবে ইংরেজিতেই, তারপরে এর বাংলা ব্র্যাকেটে আপনি ইউজ করতে পারেন। যেহেতু ইংলিশে প্রশ্ন আসছে, ইংলিশটা লিখে ব্র্যাকেটে বাংলা দিবেন। যদি বাংলায় প্রশ্ন আসতো তাহলে বাংলা লিখে ব্র্যাকেটে ইংলিশ দিতেন। অল কনফেশনস আর অ্যাডমিশন বাট অল অ্যাডমিশন আর নট কনফেশন। দ্য এভিডেন্স অ্যাক্ট এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন। তাহলে সংজ্ঞা দুইটার জন্য 2, 2, 4 নম্বর এবং ব্যাখ্যা করার জন্য 6 নম্বর। আমার নোটের 124 থেকে 25 পৃষ্ঠায় কনফেশন অ্যাডমিশন সম্পর্কে বলা আছে। কনফেশন এবং অ্যাডমিশনের যে পার্থক্য, সেই পার্থক্যের মধ্যে কিন্তু এই পয়েন্টটা আছে বাংলায়, যে অল কনফেশনস আর অ্যাডমিশন মানে সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। আচ্ছা, দোষ স্বীকার, যেটা দোষ স্বীকার করলেও তো সেটা কোনো কিছু স্বীকার করাই হচ্ছে, তার মানে স্বীকৃতির দুইটা রূপ আছে, স্বীকৃতি ইটসেলফ, আবার কনফেশনও কিন্তু এক প্রকার স্বীকৃতি। পরের প্রশ্ন, আচ্ছা ঠিক আছে। এ তদন্তকালে একজন পুলিশ কর্মকর্তার কাছে প্রকাশ করে যে সে গুলি করে বি কে খুন করেছে। এটা কি অ্যাডমিশন না কনফেশন? কে বলতে পারবেন এটা অ্যাডমিশন না কনফেশন এই লাইনটা? শিবলি ভাই বলেন। এটা তো অবশ্যই কনফেশন। এটা কনফেশন। এটা কি আদালতে মানে গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না? তবে সেটা আদালতে গ্রহণযোগ্য হবে না যদি না খুনের ঘটনার সাথে কোনো বর্ণিত কোনো ডকুমেন্ট পাওয়া যায়, যেটা আমরা জানি 27 ধারায় বলা হয় আচ্ছা, দণ্ডবিধি। ডকুমেন্ট যদি পাওয়াও যায় তারপরও কি এটা কনফেশন হিসাবে গ্রহণযোগ্য হবে? এটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন হতে পারে, বিচার বিভাগ বহির্ভূত কনফেশন, হ্যাঁ, কিন্তু যেটা পুলিশ এইটা এইটা আদালত। অ্যাকচুয়ালি কনফেশন না। এটা অ্যাকচুয়ালি কনফেশন না, এটাকে আমরা ওই যেহেতু এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, অ্যাকচুয়ালি এক্সট্রা জুডিশিয়াল কনফেশনটাই কিন্তু অ্যাডমিশন, যেটা আব্দুল মাজিদ ভাই বললেন, এটা কিন্তু অ্যাডমিশন, স্বীকার করে নিল। বুঝতে পারছেন বিষয়টা শিবলি ভাই? এবার বিচার বহির্ভূত কনফেশনটাই হচ্ছে অ্যাডমিশন, মানে সে স্বীকার করলো। বুঝতে পারলেন বিষয়টা? এটা কিন্তু অ্যাডমিশন, এটাকে আমরা কনফেশন বলতে পারি না, কারণ কনফেশন একমাত্র ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া যায়। এবার আপনারা আশা করছি ধরতে পারছেন বিষয়টা। খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি এ এর দেখানো মতে নিকটবর্তী জঙ্গল থেকে উদ্ধার করা সম্ভব হয় না। আমার নোটে ছিল সম্ভব হয়, আর এখানে আমি উল্টো করে দিয়েছি সম্ভব হয় না। অনেকেই উত্তর লিখেছেন মুখস্থ লিখেন, আর আমার নোট ওপেন করে পরীক্ষা দিয়েছেন কিনা জানি না। বেশ কয়েকজনের আছে এটা, মানে এখানে যে সম্ভব নয় আমি লিখেছি সম্ভব হয় না, এটা লক্ষ্যই না করে উনি নোটের মতো অ্যাজ ইট ইজ উত্তর করে চলে আসছেন, মানে জিরো। তাহলে এর উপরোক্ত স্বীকারোক্তিমূলক বক্তব্যটি কোন পর্যন্ত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হতে পারে আলোচনা করুন। তাহলে যেহেতু সম্ভব হয় না, 27 ধারাতেও এটা ম্যাচ করে না। প্রাসঙ্গিক কাহিনী এখানে 25 এবং 27 দুইটাই আলোচনা করতে হবে। এবং খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রই এর দেখানো মতে নিকটবর্তী জঙ্গল থেকে উদ্ধার করা সম্ভব হয় না হওয়ায় এর উপরোক্ত স্বীকারোক্তিমূলক বক্তব্যটি বা স্বীকৃতিও আমরা কথাটা বলতে পারবো, কোনো অংশেই কোনো অংশই সাক্ষ্য হিসেবে ব্যবহারযোগ্য হবে না। তার মানে সে যে স্বীকার করেছিল বা জঙ্গলে এটা আছে এটা বলেছিল, এটার কোনো কিছুই কিন্তু আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়, মানে এটার কোনো ভ্যালুই নাই। এটা 126, 27 আলোচনা করতে হবে। আমার পৃষ্ঠা 126 এবং 127 পৃষ্ঠায় আছে নোটের, কিন্তু সেটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছে। তারপরে মরি নেমো মরিটারাস প্রাউসুমিটাস মেন্টিরি, ল্যাটিন টার্ম। এই ল্যাটিন টার্মটার অর্থ কি? এই ল্যাটিন টার্মটির অর্থ কি, এটার জন্য 2 নম্বর। আর এভিডেন্স অ্যাক্টের
কোন ধারার বিধানে অত্র ম্যাক্সিমটির প্রতিফলন ঘটেছে এটা আলোচনা করতে পারলে 8 নম্বর, টোটাল 10 নম্বর। তো এইটা আমার নোটের পৃষ্ঠা 128 এবং 129 আলোচনা করা হয়েছে। ঠিক আছে? তো এইটা হুবহু নাই আমার নোটে, আপনাকে ঘুরিয়ে পিছিয়ে লিখতে হবে। তবে হ্যাঁ, এই যে ম্যাক্সিম, এই ম্যাক্সিমটার যে অর্থ কি সেটা কিন্তু আমার নোটের মধ্যে বলা আছে এই পৃষ্ঠা দুইটার মধ্যেই, এবং কত ধারায় এটার প্রতিফলিত হয়েছে সেটাও কিন্তু বলা আছে। ঠিক আছে? এটা 32 ধারার মধ্যে প্রতিফলিত হয়েছে, 32 ধারার উপধারা 1-এ। এটার অর্থ কি কে বলতে পারবেন এই মুহূর্তে? এই ল্যাটিন ম্যাক্সিমটার অর্থ কি? এই নেমো শব্দের অর্থ নো বডি, মানে নো ওয়ান। আর মরি টারাস, মরি টারাস বলতে, হ্যাঁ, শিবলি ভাই হাত উত্তোলন করেছেন, জি, বলেন। আমার এখানে তাই আমি আনমিউট হয়ে যাচ্ছি, যে প্রচুর নয়েজ হচ্ছে। আমি অবশ্য বলতে পারবো নয়, এটা হচ্ছে কি, মৃত্যুকালীকে মিথ্যা বলানো, যে এটাই মূল কথা। হ্যাঁ, তাহলে এখানে কেউ, মানে নেমো বলতে নো বডি, আর মরিটারাস এটা শব্দের অর্থ মৃত্যুকালে। আর এটা হচ্ছে প্রাউসুমিটির মিন্টিরি। ঠিক আছে? প্রাউসুমিটির মিন্টিরি, প্রাউসুমিটির বলতে প্রকাশ করার, আর মিন্টিরি মানে, কারণ মরেই তো যাচ্ছে এই সময় মিথ্যা বলে আর কি লাভ, এটা ধরে নেওয়া হচ্ছে। তা এইটা কিন্তু আমরা যে আমার নোটে যে আলোচনা করা হয়েছে ডাইং ডিক্লারেশন, সেই পয়েন্টের মধ্যে এটা আলোচনা করা আছে, কারণ ডাইং ডিক্লারেশনের বিষয়টাই এই ল্যাটিন থেকে প্রতিফলিত হয়েছে, মানে এসেছে অ্যাকচুয়ালি। তাহলে 32-এর 1-কে ডাইং ডিক্লারেশন বিষয়ে আলোচনা হয়েছে, সেটা উদাহরণ সহ এটাকে আপনাকে ফিনিশিং করে উত্তর করতে হবে। 10 নম্বরের উত্তর অনেকে ভালো করে এটার উত্তর করতে পারেননি। গুরুতর আহত অবস্থায় তার পিতার মোবাইল ফোনে একটি এসএমএস প্রেরণ করেন। এসএমএস পাঠালো যাতে তিনি আঘাতকারী, মানে যাতে বলতেও এসএমএস এর মধ্যে আঘাতকারী হিসাবে বি এর নাম ও ঠিকানা উল্লেখ করেন। কে খুঁজে না পাওয়ায় 7 দিন পর এর পিতা বি কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তাহলে এসএমএস পেলো, পাওয়ার পর 7 দিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলেকে। পিতা চলে গেল যে বি এ নামে মামলা করতে, যে বি আমার ছেলেকে আঘাত করেছে, এটা আমার এসএমএস করে পাঠাইছে, পরে মনে হয় গুম করে দিয়েছে মেরে। তাহলে এর মরদেহ উদ্ধার করা সম্ভব না হলে উক্ত এসএমএস এর সাক্ষ্যগত মূল্য কতটুকু? সাক্ষ্য আইনের বিধান, সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক উত্তর দিন। 5 নম্বরের প্রবলেমেটিক প্রশ্ন, এই প্রশ্নের উত্তর অনেকেই পারেননি। প্রাসঙ্গিক আইন আপনাকে 32-1-এ আপনাকে এটা দেখাতে হবে এটা ডাইং ডিক্লারেশন কিনা, যেহেতু ডেড বডি পাওয়া যায়নি এবং মাত্র 7 দিন সময় হয়েছে। 7 দিনে মানুষ মারা গেছে এটা নিশ্চিত হওয়া যায়? আরো খুঁজতে হবে। 1 বছর 2 বছর হয়ে গেছে তারপরে পাওয়া যাচ্ছে না, তখন হয়তো বা ধারণা করা যাবে যে মানুষটি মারা গেছে। তো সাক্ষ্য আইনে মানুষ যদি 7 বছর নিখোঁজ থাকে, তারপরে ধরে নিতে হয় যে মানুষ মারা গেছে। 7 বছর তো হয়নি, মাত্র 7 দিন হয়েছে। এবং এখানে 157 ধারার কথাটাও বলা যাবে। 157 ধারায় কি আছে? 157 ধারায় হচ্ছে পারিপার্শ্বিক সাক্ষ্যের বিষয়ে বলা আছে। তার মানে এটা, মানে পারিপার্শ্বিক সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে, কিন্তু এটা কোনো অবস্থাতেই ডাইং ডিক্লারেশন বলা যাবে না। কারণ এসএমএসটা মৃত্যুকালে সে দিয়েছিল ঠিকই, কিন্তু তার মৃত্যু এখনো নিশ্চিত নয়। তাহলে সিদ্ধান্তে আপনাকে কি করে উত্তর করতে হবে? এর মরদেহ, এখানে মরদেহ, এখানে বানান ভুল নেই, মরদেহই হবে, মরা দেহ না, এটাই সঠিক বানান। অনেকে আবার ভুল বানান মনে করতে পারেন। তাহলে এর মরদেহ উদ্ধার করা সম্ভব না হওয়ায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত হয় না। বিধায় উক্ত এসএমএস 32-1 ধারার বিধান মতে মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গ্রহণযোগ্য না হলেও 157 ধারার বিধান মতে সমর্থনমূলক সাক্ষ্য হিসাবে বিবেচিত হতে পারে। এটা 129 পৃষ্ঠা আমার নোটে আছে, সেখানের আলোকে উত্তর করতে হবে। তাহলে মূল পয়েন্ট হচ্ছে এটা ডাইন ডিক্লারেশন না, তবে 157 ধারায় এটা সমর্থনমূলক সাক্ষ্য হতে পারে।
কারণ একটা ঘটনা যে ঘটেছে কিছু একটা, সেটা তো এসএমএস দিয়ে বোঝাচ্ছে। আবার যদি এরকম হয় যে ষড়যন্ত্র, এ নিজেই আত্মগোপন করে বিকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে, এটাও কিন্তু বের হয়ে আসতে পারে। এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটেছিল, যে অপর পক্ষকে ফাঁসানোর জন্য একটা মেয়ে কি করেছে, তার মাকে নিখোঁজ করে রেখেছে। এটা খবরে ভাইরাল হয়েছিল। বাংলাদেশে একটা ঘটনা ভাইরাল হলে বেশ কিছুদিন আলোচনায় থাকার পরে সেটা আর হারিয়ে যায়, অন্য একটা ঘটনা চলে আসলে প্রিভিয়াসটা ধামাচাপা হয়ে যায়। কিছুদিন আগে ছাগল কাণ্ড চলছিল, এখন ছাগল কাণ্ডের পরে এখন ড্রাইভারের ঘটনাটা আসছে, এই যে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টা, এখন এটা কিছুদিন চলবে, তারপরে এটা চলে যাবে, আরেকটা আসবে। এটা হচ্ছে বাংলাদেশের বিষয়। ভাইরাল হয়, সে ধ্বংস হয়, তারপরে আরেকটা বিষয় নতুন ভাবে আসে। যতক্ষণ না একটা মানুষ এক্সপোজ হয় ততক্ষণ পর্যন্ত দুদক ঘুমিয়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় এক্সপোজ না হওয়া পর্যন্ত ঘুমিয়ে থাকে না, মানে ঘুম ভাঙে না দুদকের। তো যাই হোক, এইটা আমাদের দেশের একটা পরিস্থিতি, যেটা লজ্জাজনক, দুঃখের। সেটা থেকে বের হয়ে যত তাড়াতাড়ি আসতে পারবো ততই ভালো, যত দেরি হবে তত দেশের ক্ষতি। পরের প্রশ্নে যাই। প্লিয়া অফ অ্যালিবি কি? পার্সন রেইজিং দ্য প্লিয়া অফ অ্যালিবি মাস্ট ডিসচার্জ দ্য বার্ডেন বাই প্রুভিং ইট। তাহলে প্লিয়া অফ অ্যালিবি কি, এইটা আমার নোটে হুবহু এর উত্তর পেয়ে যাচ্ছেন। অন্যত্র থাকার অজুহাত এবং প্লিয়া অলিভি, এটা 106 ধারার বিধানে আপনি পেয়ে যাচ্ছেন, এবং 106 ধারাতে আপনি এই হুবহু উত্তর করতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে, পার্সন রেইজিং দ্য প্লি অফ এলিবি মাস্ট ডিসচার্জ দ্য বার্ডেন বাই প্রুভিং ইট, এই লাইনটা আমি কোথায় পেলাম? এই লাইনটা পেয়েছি একটা ইন্ডিয়ান ডিসিশন, এআইআর এর মধ্যে আমি পেয়েছি, রিসেন্ট একটা কেস। এই কেসের মধ্যে এই লাইনটা রায়ের মধ্যে আছে, এই লাইনটাকে হাইলাইট করা হয়েছে। এখন যদি কেউ প্লিয়া এলিবি দাবি করে, তাহলে ততক্ষণ পর্যন্ত তাকে দায়মুক্ত করা যাবে না যতক্ষণ পর্যন্ত না সে সেটা প্রমাণ করছে। তার মানে প্রমাণ না করা পর্যন্ত প্রমাণের দায় তার ঘাড়ের উপর চেপে বসে থাকবে। এটার অর্থ হচ্ছে, যে ব্যক্তি অন্যত্র থাকার দাবি উত্থাপন করবে, অবশ্যই তা প্রমাণের মাধ্যমে উক্ত বিষয়টি প্রমাণের দায় হতে অব্যাহতি পাবে। আমি দাবি করলাম যে হ্যাঁ, ঘটনার সময় আমি ছিলাম না, তাহলে আপনি যে ছিলেন না এইটা প্রমাণের, আমি যদি দাবি করি আমাকে প্রমাণ করতে হবে, আপনি যদি দাবি করেন আপনাকে প্রমাণ করতে হবে। রহিম যদি দাবি করে চুরির ঘটনার সময় আমি এই ঘটনা স্থলে ছিলাম না, আমি জেলাতেই ছিলাম না, দেশেই ছিলাম না, তাহলে রহিমকে প্রমাণ করতে হবে যে ঘটনাস্থলে ওই সময়ে ওই তারিখে সে ছিল না। এটা রহিম যতক্ষণ না প্রমাণ করছে ততক্ষণ ওই দায়টা তো তার ঘাড়ের উপর চেপে বসে থাকছে। তাই এই লাইনটা এই কারণে বলা হচ্ছে, ততক্ষণ সে ডিসচার্জ হবে না, মানে দায়মুক্ত হবে না, যতক্ষণ পর্যন্ত সে এটা প্রমাণ না করছে। আর যখন প্রমাণ করতে না পারবে তখন ধরে নেওয়া হবে সে আদালতকে মিসলিড করার চেষ্টা করছিল। মিসলিড মানে কি? অন্যত্র দৃষ্টিপাত করার চেষ্টা করছিল, আদালতকে কনফিউজ করার চেষ্টা করছিল, মানে আদালতকে ভিন্ন খাতে দৃষ্টিটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এটাকে মিসলিড। মিসলিড করে যদি ধরা পড়ে তাহলে ধরে নিতে হবে যে আসলে আদালতকে কনফিউজ করেছে। আদালত কিন্তু এখানে লঘু সাজা হলেও তাকে কিন্তু গুরুতর সাজা দিয়ে দেবে, সাজা বেশি দিয়ে দেবে, কারণ আদালত বিরক্ত হবে তখন। এবং অপর পক্ষের আইনজীবী এটা আরো বেশি হাইলাইট করবে যে ইওর অনার, এই আসামি মিসলিড করেছে আদালতকে, আদালতের মূল্যবান সময় নষ্ট করেছে, সে প্রমাণ করতে পারেনি কিন্তু অযথা দাবি করেছে, একটা মিথ্যা দাবি করেছে। 130 পৃষ্ঠায় আছে আমার নোটের। ফৌজদারি আইনে আসামির বিরুদ্ধে মামলা প্রমাণের ভার প্রথমত কার উপর ন্যস্ত থাকে? 101 ধারায় আছে, যে যা দাবি করবে তার উপর ন্যস্ত থাকবে। এবং রাজশাহীর আব্দুলপুর নামক স্থানে বি এর মরদেহ পাওয়া যায়, যিনি ঢাকা হতে তার স্বামী এ এর সাথে বা সঙ্গে রাজশাহী ফেরার পথে নিহত হয়। তাহলে ঢাকা থেকে ট্রেনে আসছিল এবং আব্দুলপুর নামে একটা জংশন আছে, সেখানে তার লাশ পাওয়া গেছে। উক্ত হত্যাকাণ্ডের কোনো চাক্ষুষ সাক্ষী পাওয়া যায় না। অত্র ঘটনার ক্ষেত্রে প্রমাণের ভার ব্যাখ্যা করুন। স্ত্রী মারা গেছে, দুইজন একসাথে ভ্রমণ করছিল, একই ঘরে বসবাস করুক বা হোটেলে যে বসবাস করুক, হানিমুনে গিয়ে বা বেড়াতে গিয়ে
বা যেখানেই থাকুক না কেন, যেহেতু হাজবেন্ড ওয়াইফ একসাথে ছিল, তারা বসবাস করছিল না ভ্রমণ করছিল সেটা ম্যাটার না, স্ত্রী মারা গেছে, স্বামীর দায়িত্ব তাকে সেফটি দান করা। তো স্বামী যেহেতু সেফটি দান করতে ব্যর্থ হয়েছে, ধরে নিতে হবে স্বামী মেবি তাকে কি করেছে, মার্ডার করেছে কোনো পরিস্থিতির কারণে। তো এই কারণেই এই দায়টা এর উপরে বর্তাবে। তাহলে এখানে প্রথমে বলছি যে কার উপর ন্যস্ত থাকে, তাহলে ফৌজদারি আইনে আসামির বিরুদ্ধে মামলা প্রমাণের ভার প্রথমত প্রসিকিউশনের উপর ন্যস্ত থাকে। প্রসিকিউশন মানে পুলিশ প্রশাসন, এপিপি, পিপি, এগুলো হচ্ছে পুলিশ মানে প্রসিকিউশন। এর মধ্যে থাকবে যিনি মামলা দায়ের করেছেন তিনি, তারপরে যিনি মামলা তদন্ত করেছেন তদন্তকারী অফিসার তিনি, তারপরে যিনি মেডিকেল রিপোর্ট রেডি করেছেন, এমসি রেডি করেছেন সেই ডাক্তার, তারপরে যিনি কোনো কেমিক্যাল যদি থাকে, যেমন মাদকের মামলা যদি থাকে তাহলে অবশ্যই কেমিক্যাল টেস্ট হতে হবে। একটা পাউডার পেলাম আর সেটাকে হিরোইন বলে আমি চালিয়ে দিলাম মামলায়, এটা করলে হবে না। একটা গাছের আহ, ডাল পেলাম সেটাকে গাঁজা বলে চালিয়ে দিলাম, হবে না। সেটা অবশ্যই কেমিক্যাল টেস্ট হতে হবে। কেমিক্যাল টেস্ট যে দিবেন তা তিনিও কিন্তু প্রসিকিউশনের অংশ, অর্থাৎ মামলা প্রমাণের জন্য যারা যারা কাজ করছে। প্রসিকিউশন হচ্ছে ফরেনসিক ডিপার্টমেন্টের একটা বিষয়। ফরেনসিক, এটা ফিজিক্যাল ফরেনসিক হতে পারে, মেডিকেল রিলেটেড ফরেনসিক হতে পারে, অথবা সেটা সাইবার ফরেনসিক হতে পারে। ইদানিং সাইবার যে ফরেনসিক, সাইবার সেলও কিন্তু কাজ করছে। সাইবার ফরেনসিকের যে কোনো রিপোর্ট, সাক্ষ্য আইনে কিন্তু ডিজিটাল রেকর্ডও এখন অন্তর্ভুক্ত হয়েছে। তো ডিজিটাল রেকর্ড বিষয়ে যিনি কি দিবেন, একটা ডিজিটাল সার্টিফিকেট দিবেন, তারও বক্তব্য কিন্তু এখানে প্রসিকিউশনেরই বক্তব্য হিসেবে কাজ করবে। তো প্রসিকিউশন বলতে যারা মামলাকে প্রমাণের জন্য চেষ্টা করছে, আসামিকে সাজা দেওয়ার চেষ্টা করছে, সবাই প্রসিকিউশনের একটা অংশ। তাই প্রসিকিউশন শব্দ বলে দিলেই কিন্তু আপনার এক নম্বরের উত্তর হয়ে যাচ্ছে। এটা যদি আরো এক লাইনে ব্যাখ্যা করেন তাহলে আরো ভালো। এখানে আমি প্রসিকিউশন বলতে কি বুঝিয়েছি, পুলিশ প্রশাসন ও আইন কর্মকর্তাদের, অর্থাৎ এপিপি, পিপি, অ্যাটর্নি জেনারেল প্রমুখকে বোঝায়, সংক্ষেপে বলেছি। তাহলে ডাক্তারও কিন্তু যে মেডিকেল রিপোর্ট তৈরি করেছে বা পোস্টমর্টম তৈরি করেছে, শুরুথাল রিপোর্ট তৈরি করেছে, সবাই প্রসিকিউশনেরই অংশ। তিনি যিনি তদন্ত রিপোর্ট তৈরি করেছেন পুলিশ প্রশাসন, তিনিও অংশ। আশা করি প্রসিকিউশন কি সেটা বুঝতে আর অসুবিধা হচ্ছে না। প্রাসঙ্গিক আইনে আপনাকে সাক্ষ্য আইনের 101 ধারা আলোচনা করতে হবে এবং 106 ধারা আলোচনা করতে হবে। তাহলে সিদ্ধান্তের মধ্যে খুনের যাবতীয় বিষয় সাক্ষ্য আইনের 101 ধারার বিধান মতে প্রমাণের ভার প্রসিকিউশনের উপর। কেন প্রসিকিউশনের উপর? প্রসিকিউশন দাবি করছে যে এই স্ত্রীকে তার হাজবেন্ডই খুন করেছে, এইভাবেই তো মামলাটা ফাইলিং হয়েছে। আসামি কাকে করা হয়েছে? তার স্বামীকে। তাহলে মামলা কে করলো? প্রসিকিউশন। তাহলে মামলা প্রমাণের দায় কার? প্রসিকিউশনেরই, 101 ধারা মতে। এবার অপরদিকে এ যদি অন্যত্র থাকার দাবি উত্থাপন করে, অর্থাৎ ক্লিয়ার অফ অ্যালিবি দাবি করে, নিজেকে নির্দোষ দাবি করে, তবে অন্যত্র থাকার বিষয়টি দ্য এভিডেন্স অ্যাক্টের 106 ধারার বিধান মতে একেই প্রমাণ করতে হবে। সিদ্ধান্তে দেখেন 2.5 লাইনের একটা সিদ্ধান্ত দিয়েছি, এতটুকুই যথেষ্ট। যদি আপনি হুবহু এতটুকুই লেখেন তবু আপনি নম্বর পাবেন। তবে হ্যাঁ, ঘটনা, বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক আইন, প্রাসঙ্গিক আইনের মধ্যে আপনাকে 101 এবং 106 আলোচনা করতেই হবে, তাহলে আপনি 5-এ 5 পাবেন। এখন যদি কেউ বলেন আমার সময় নাই স্যার, আমার কি হয়েছে, পরীক্ষার খাতায় আমি শেষের দিকে লেখার সময় পাচ্ছি না, প্রবলেমেটিক প্রশ্ন আমি একটা লিখবো, সেই ক্ষেত্রে এই যে এখানে যে সিদ্ধান্তের কথা বলেছি, আমি ব্লু দিয়ে হাইলাইট করব যেটা, আপনি সিদ্ধান্ত কথাটা না না লিখে যদি এতটুকু লিখেন, যে জাস্ট ব্লু হাইলাইটেড লেখাগুলো যদি আপনি লিখেন, তাও আমি আপনাকে 3 নম্বর দিব অ্যাটলিস্ট। আরো যদি নাও লিখেন, জাস্ট এই 2-3 লাইন যদি লিখেন, সিদ্ধান্তের মধ্যে যতটুকু কথা আছে এতটুকু লিখলেই 3 নম্বর পাবেন, আর উপরের গুলো 2 নম্বর। তাহলে এইটা আমার নোটের 130 থেকে 31 পৃষ্ঠায় আছে। জাস্ট এইখানে ওই যে হোটেল রুমে স্ত্রীকে পাওয়া গেছে, হোটেল রুমের বাথরুমে মেবি এরকম একটা প্রশ্ন ছিল 130 থেকে 31-এর মধ্যে, সেটাকেই আমি একটু ঘটনাটাকে ভিন্ন করে দিয়েছি। আলোচনা একই, কিন্তু ঘটনা বর্ণনা ভিন্ন আছে, পরিস্থিতি ভিন্ন করা আছে। সর্বশেষ প্রশ্ন, 4 নম্বর প্রশ্নের ক,
এভিডেন্স অ্যাক্ট এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক ডক্ট্রিন অফ এস্টোপেল এবং ডক্ট্রিন অফ ওয়েভার ব্যাখ্যা করুন। তো ডক্ট্রিন অফ এস্টোপেল এবং ডক্ট্রিন অফ ওয়েভারটা হুবহু আমার নোটের 31 এবং 131 132 পৃষ্ঠায় আছে 8 নম্বরের জন্য। আপনাকে হুবহু আলোচনা করে দিতে হবে। এটা যদি কেউ বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দেবো যে ডক্ট্রিন অফ এস্টোপেল এবং ডক্ট্রিন অফ ওয়েভারটা কি। তবে এটা যেহেতু আমি ক্লাসে বুঝিয়েছি, আলাদাভাবে আমি এখানে আর আলোচনা করলাম না। তারপরে আমি একটু বলে দিই, ডক্ট্রিন অফ এস্টোপেল বলতে আমি আগে একটা কোনো কিছু দাবি করলাম, পরে সেটাকে আর অস্বীকার করতে পারবো না। অস্বীকার করলে সাক্ষ্য আইনের 115, 116 এবং 117 ধারা আমাকে এসে বাধা দিবে। যে আপনি তো এর আগে এই কথা বলেছিলেন, আমি দাবি করলাম এই মোটরসাইকেলটা আমার, আমার কথা একজন বিশ্বাস করে আমার কাছে 1 লক্ষ টাকা দিয়ে আমার মোটরসাইকেলটা কিনে নিল। এখন আমি পরে বলছি মোটরসাইকেলটা আমার না। তো আমি তো মোটরসাইকেল, অন্য একজন আমার থেকে মোটরসাইকেল নিয়ে ক্ষতিগ্রস্ত হলো, তখন সে বলবে আপনি তো বলেছিলেন আপনার, এই কারণে তো আপনার থেকে কিনেছি। আইন বলবে আপনি আর অস্বীকার করতে পারবেন না। ডক্ট্রিন অফ ওয়েভারটা কি? ডক্ট্রিন অফ ওয়েভারটা অনেকটা গিফটের মতন। আমি একজনকে বললাম এটা আমার জিনিস, এটা আপনাকে আমি দিয়ে দিলাম। তো আমি যদি কাউকে কোনো কিছু দিয়ে দিই, যেমন আমি একটা জমি আমার সন্তানকে যদি দান করি, যে এই 5 কাঠা জমি আমার মেয়েকে আমি দান করে দিলাম, দান করার পরে সেটা আমি আর ফেরত নিতে পারবো না। এটাই হচ্ছে ওয়েভার, একবার দিয়ে দিলে সেটা আর ফেরত পাওয়া যাবে না। সংক্ষেপে বলে দিলাম। খ, চট্টগ্রাম শহরের একটি আবাসিক বাড়ির মালিক এ তার বাড়ি হতে বি কে ভাড়া পরিশোধ না করার কারণে উচ্ছেদের মামলা করেন। তাহলে ফ্ল্যাট মালিক বা বাড়ির মালিক ভাড়াটিয়ার বিরুদ্ধে মামলা করেছে কেন? সে ভাড়া দিচ্ছে না, ভাড়া তো দিচ্ছেই না, আবার ফ্ল্যাটকে জব্দ বা কবজা করে জবরদখল করে আছে। ফ্ল্যাটও ছাড়ছে না, ভাড়াও দিচ্ছে না। এখন বাড়ির মালিক বিপদে পড়ে গেছে, এই লোককে সরাবো কি করে? তো এই লোকের বিরুদ্ধে উচ্ছেদের মামলা করেছে। কারণ বাড়ির মালিক তো সে, তার টাইটেল আছে, কিন্তু পজিশনটা কার আছে? বিয়ের ভাড়াটিয়ার। বিয়ে আত্মপক্ষ সমর্থনে দাবি করে যে ভাড়াটিয়া হিসেবে আসার পর তিনি এ এর নিকট হতে বাড়িটি ক্রয়ের জন্য আংশিক মূল্য প্রদানে বায়নাপত্রের ভিত্তিতে বর্তমান দখল বুঝে পেয়ে অবস্থান করছেন। তার মানে মনে করেন কয়েক বছর ছিল, থাকার পরে সে মালিকটা বলেছে আপনি তো আছেন, যদি ভালো লাগে আমার বাড়িটা কিনে নেন। হ্যাঁ, ভাড়াটিয়া রাজি হয়ে গেছে। বাড়ির মনে করেন যে দাম দর হয়েছে 10 লক্ষ টাকা, তার মধ্যে 2 লক্ষ টাকা দিয়েছে। বায়নাপত্র হয়ে যাওয়ার পর ভাড়াটিয়া বলছে এখন যেহেতু আমি বাড়িটা বায়নাপত্র করেছি, আমি কিন্তু আর ভাড়া দিব না, 6 মাস পরে বাকি 8 লক্ষ টাকা আপনাকে দিয়ে দিব, বাড়িটা আমার হয়ে যাবে। এভাবে ডিল হয়েছে, এইভাবে বায়নাপত্রে লেখা আছে। এখন এই অবস্থায় যদি 6 মাস পর ভাড়া ভাড়া মানে ভাড়াটিয়া দেখে যে তার একটা ভালো ডিল হয়েছে, আর বাড়ির মালিক দেখছে যে জমির দাম এবং বাড়ির দাম সহ এই মুহূর্তে বাড়ির, আমি যদি 6 মাস পরে বিক্রি করতাম আমি আরো 5 লক্ষ বেশি পেতাম, 10 লক্ষ টাকার বাড়ি 15 লক্ষ টাকা হয়ে গেছে। হ্যাঁ, সময়ের পরিবর্তন হলে জমি এবং স্থাবর সম্পত্তির দাম বাড়তে থাকে। তো এটাও একটা স্থাবর সম্পত্তি, কারণ জমি সহ বাড়ি বিক্রয়। এখন বাড়ির মালিক হয়তো বা অন্য একটা কি পেয়েছেন, ক্রেতা পেয়েছেন, সে হয়তো বা বলছে আমাকে দেন, আমি আপনাকে 15 লক্ষ টাকা দিব। এখন বাড়ির মালিক বলছে যেহেতু আমি 15 লক্ষ টাকা দিয়ে আরেকজনের কাছে বিক্রয় করে এর 2 লক্ষ টাকা আমি দিয়ে দিব। সে বলছে, সে রাজি হচ্ছে না, বলছে না আমি ছাড়বো না, আমি কিনেছি ছাড়বো না। তাহলে এখানে কি হবে? এস্টোপেলের একটা ঝামেলা আছে। তাহলে অত্র ঘটনার ক্ষেত্রে প্রমাণের ভার ব্যাখ্যা করুন। কোনটা প্রমাণের ভার? মামলা করলো কে প্রথমে? বাড়িওয়ালা। কার বিরুদ্ধে? ভাড়াটিয়ার বিরুদ্ধে। আমার বাড়ি ছাড়ছে না ইওর অনার, এ বললে মামলা করলো। এবং এখানে বাড়িওয়ালা বিবাদী হিসেবে তার জবাবে, মামলার রিটেন স্টেটমেন্টে জবাবে তিনি দাবি করছেন যে এই বাড়িটা আমি কিনে নিচ্ছি, বায়নাপত্র আছে আমার। এবার আমি প্রথম জিজ্ঞাসিত বিষয় দিলাম, দ্বিতীয় জিজ্ঞাসিত বিষয় কি? বায়নাপত্রের অস্তিত্ব প্রমাণিত হলেও কি এভিডেন্স অ্যাক্টের 116 ধারার বিধান মোতাবেক বি বাড়িটির মালিকানা দাবি থেকে মানে দাবির ক্ষেত্রে প্রতিবন্ধের সম্মুখীন হবেন? মানে ভাড়াটিয়া হিসাবে আমি প্রবেশ করেছিলাম, প্রবেশ করার পর আমি কখনো অস্বীকার করতে পারবো না যে প্রবেশের সময় এই যে বাড়ির মালিক সে বাড়ি ছিল না। তার মানে ভাড়াটিয়া হিসাবে প্রবেশ করে জবরদখল করে আছি এটা বলা যাবে না। কারণ আমি প্রবেশ করার সময় কি করেছি? স্বীকার করে নিয়েছি যে এই বাড়ির মালিক মিস্টার এ। এখানে আমরা দেখি উত্তর। প্রাসঙ্গিক আইনে আপনাকে 101
অর্থাৎ প্রথমে যিনি মামলা দায়ের করেছেন বাড়ির মালিক, তাকে প্রমাণ করতে হবে তিনি বাড়ির মালিক ছিলেন এবং এখনো আছেন। 106 প্রমাণের ভার এখানে কোনো কিছু যিনি নিজে জানেন, বিশেষ কোনো তথ্য যিনি জানেন তাকেই তা প্রমাণ করতে হয়। 106 ধারে একটা উদাহরণ আছেন, ট্রেনের টিকিট একজন কিনেছেন, হারিয়ে ফেলেছেন, পরে টিটি চেক করতে আসছেন, পরে বলছে আমি কিনেছিলাম কিন্তু টিকিট হারিয়ে গেছে। এবার টিকিট চেকার বলছে যে তাহলে আপনি প্রমাণ করেন যে আপনি কিনেছিলেন। তার মানে প্রমাণের ভার হচ্ছে যেই তথ্য যিনি বিশেষভাবে জানেন তাকে প্রমাণ করতে হবে। তাহলে এই যে 106 ধারা কখন প্রমাণ করতে হবে? বাড়ির মালিক বায়নাপত্র যে আছে এটা বায়নাপত্র উপস্থাপন করে প্রমাণ করতে হবে কাকে? বি কে। এটা 106 ধারা। তাহলে 101 ধারা এর জন্য প্রযোজ্য, 106 ধারা বি এর জন্য প্রযোজ্য। এবং এটা চলে গেল আপনার কি, পত্র ঘটনার ক্ষেত্রে প্রমাণের ভার ব্যাখ্যা করুন। এই এতটুকুর উত্তর করার জন্য আপনাকে কি করতে হবে? পত্র ঘটনার ক্ষেত্রে প্রমাণের ভার ব্যাখ্যা করুন, এতটুকুর জন্য আপনাকে বলতে হবে 101 এবং 106। এতটুকুর জন্য 101-এ বলতে হবে এ কে প্রমাণ করতে হবে তার মামলাটা যে সে বাড়ির মালিক এবং এখন পর্যন্ত মালিক আছে। আর বি কে প্রমাণ করতে হবে সে যে দাবি করছে বায়নাপত্র হয়েছে, তো বায়নাপত্রটা সে তাকে উপস্থাপন করতে হবে এবং সেটা সঠিক বায়নাপত্র, সেটা তাকে দেখাতে হবে। তাহলে 106 বি এর জন্য, 101 এ এর জন্য, এবং এতটুকুর কেবল উত্তর হলো। এবারে পরের যে উত্তরটা, বায়নাপত্রের অস্তিত্ব প্রমাণিত হলেও 116 ধারার বিধান মতে বি বাড়িটির মালিকানা দাবির ক্ষেত্রে প্রতিবন্ধের সম্মুখীন হবে কি না, এটা বলার জন্য আপনাকে 116 ধারা আলোচনা করতে হবে। কারণ এখানে 116 ধারা বলাই আছে। সিদ্ধান্ত কি? এ এর দাবিকৃত বিষয়টি এর দাবিকৃত বিষয়টি মামলার বাদী হিসেবে 101 ধারার বিধান মতে এ কেই প্রমাণ করতে হবে। অপরদিকে বি এর দাবিকৃত বিষয়টি অর্থাৎ বায়নাপত্রের অস্তিত্ব প্রমাণের ভার 106 ধারার বিধান মতে বি এর উপরই ন্যস্ত। কারণ বি জানে বায়না হয়েছে কিনা, বি এরই ভালো জানার কথা। কারণ বায়নাপত্রের যে দাতা সে তো সে তো স্বীকার করছে না, কিন্তু গ্রহীতা কে? বি। যে একটা দলিলের গ্রহীতা সেই দলিলটা তো তার কাছেই থাকা দরকার। আপনি যদি একটা জমি কিনেন তাহলে জমির মূল দলিল কার কাছে থাকবে? আপনার কাছেই থাকবে। তাহলে বি এর কাছেই দলিল আছে, তাই বি কেই উপস্থাপন করতে হবে। এতটুকু নীল অংশের জন্য গেলে, এবার হলুদ অংশের জন্য উত্তর হচ্ছে নিচের। বায়নাপত্রের অস্তিত্ব প্রমাণ হলে 116 ধারার বিধান মতে বি বাড়িটির মালিকানা দাবির ক্ষেত্রে প্রতিবন্ধের সম্মুখীন হবেন না। কেন সম্মুখীন হবেন না? তিনি তো এখন আর ভাড়াটিয়া নাই, তিনি অলরেডি বাড়ির মালিক হয়ে গেছেন। বায়নাপত্র যেদিন রেডি হয়েছে, যেদিন বায়নাপত্র সাইন হয়েছে, 2 লক্ষ টাকা যেদিন দিয়েছেন, সেই দিনই কিন্তু বাড়ির মালিক হয়ে গেছেন, তিনি আর ভাড়াটিয়া নাই। অতএব 16 ধারা তার জন্য আর কি না, এস্টপেল হিসেবে কাজ করবে না। যদিও এখানে 3 লেয়ারের একটি প্রশ্ন, এই প্রশ্নটা তৈরি করতে আমার ভালোই সময় লেগেছে, চিন্তা ভাবনা করে তৈরি করেছি। আশা করি এগুলো প্রশ্ন ফেস করতে করতে প্রবলেমেটিক প্রশ্নের উত্তর করার আপনার যে আর্ট, যে ক্যাপাসিটি তৈরি, সেটা তৈরি হচ্ছে। আমি বলবো না যে প্রশ্ন কমন আসবে, এই প্রশ্ন তো আমার তৈরি। এই প্রশ্ন তো আর বাংলাদেশ বার কাউন্সিলের যারা প্রশ্ন তৈরি করবে তাদের মাথায় আসবে কিনা আমি এটা গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আপনার ক্যাপাসিটি তৈরি হবে। এখন আপনাকে আমি বড়শি দিয়ে মাছ মারা শেখাচ্ছি, আপনাকে বড়শি দিয়ে মাছ কি করে মারতে হবে আমি শেখাচ্ছি। এখন আপনি কোথায় মাছ মারবেন সেটা আপনার বিষয়, বা কখন আপনার কোন জ্ঞান কাজে লাগবে সেটা পরীক্ষার হলে গিয়ে আপনি বুঝতে পারবেন। তো জ্ঞানটা আপনি অর্জন করেন, ক্যাপাসিটি তৈরি করেন। দক্ষতা যদি আপনার থাকে তাহলে আপনার কোথাও না কোথাও কাজে লাগবেই সেটা, হয় এমসিকিউ এ কাজে লাগুক, বা রিটেনে কাজে লাগুক, বা ভাই ভাই কাজে লাগুক, বা কোর্টে গিয়ে কাজে লাগুক। শিখতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। কারণ যদি দক্ষ হয়ে ওঠেন আপনার কর্মের অভাব হবে না, আপনার রুজি রুটির অভাব হবে না, ইনকাম আপনার হবেই। আর আপনার যদি দক্ষতা না থাকে, অনেক আইনজীবী আমি দেখেছি আমাদের রাজশাহী কোর্টে আছে, 10 বছর প্র্যাকটিস করেও ভালো ইনকাম নাই, বা ডায়েরি এখনো মোটা হয়নি, ছোট ডায়েরি, মানে মামলার সংখ্যা কম, বা ভালো ফি নিতে পারেন না মক্কেলের কাছ থেকে। সেখানে নতুন অনেক আইনজীবী আছে, আমার ফ্রেন্ডদের মধ্যে একজন আছে, মানে আমাদের ব্যাচের সবচেয়ে বেশি ইনকাম করে, সবচেয়ে বেশি তার মামলা হয়ে গেছে, কারণ কোর্টে অ্যাক্টিভ। আমি হয়তো বা আপনাদের পাশে না দাঁড়ালে, কোর্টে যদি মনোযোগ দিতাম, তাহলে তার
মতোই আমার হয়তো বা মামলা হতো, তার থেকে বেশি না হলেও তার মতো হতো। কারণ সেই অ্যাবিলিটি আমার আছে একটা মানুষের সাথে কথা বলে সে তাকে কনভিন্স করা, বা একটা মানুষ কি চাচ্ছে বুঝে মানবিক দৃষ্টিকোণ থেকে সেই সততাও আছে আমার মধ্যে। একটা লোভ সংবরণ করতে হবে। লাইসেন্স পাওয়ার পরে আপনার দেখবেন কিছু কিছু অফার আসবে অপর পক্ষের আপনাকে কেনার জন্য, 5,000 টাকা দিচ্ছি, আপনি এই মামলায় বাধা দিবেন না, বা এই মামলায় আমাদের জিততে সহযোগিতা করেন। এই ধরনের অফার আসবে, আপনার এই অফারগুলো অনৈতিক ইনকাম বন্ধ করতে হবে। আপনার মক্কেলের জন্য আপনাকে প্রাণ চেষ্টা করতে হবে, তাহলে আপনি ভালো করবেন। একবার যদি সৎ হিসাবে আপনার প্রচার হয়, আপনার মামলা আপনি নিয়ে শেষ করতে পারবেন না। সবসময় প্রেশার আপনার থাকবেই। তো এই সাথে ক্লাসটি শেষ হয়ে গেল। আমি আশা করি ক্লাস শেষেই আমি এডিটিং শুরু করে দেব। আপনারা রাত 1টার মধ্যে এই ভিডিওটা দেখতে পাবেন। এখন থেকে আমি চেষ্টা করব আহ 12 ঘন্টার মধ্যে ভিডিও দিয়ে দেওয়ার, তবে রাতের ভিডিও রাতে দেওয়ার চেষ্টা করব। তো কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আর যদি না থাকে ক্লাসটি শেষ করে দিব। কালকে যেহেতু কোর্ট আছে, আবার কোর্টের কিছু কাজ আছে আমার, সেগুলোও করব, আবার এডিটিংও করব। কারো প্রশ্ন না থাকলে পরবর্তীতে যদি প্রশ্ন মনে হয় বা ভিডিও দেখার পরেও প্রশ্ন করতে ইচ্ছা হয়, মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, আমি উত্তর দিয়ে দেব। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।